ওই যে বলে না, মর্নিং শোজ দ্য ডে, তার প্রমাণ আজ হাতে হাতে পেলাম। আজ রবিবার, সকালে ওঠার তাড়া নেই। এটা ভেবে মহানন্দে যখন পায়ের বালিশটা নিয়ে আরাম করে আরো বেশ কিছুক্ষণ ঘুমাবো ভাবছি, ঠিক তখনই আমার নববিবাহিতা ভার্যা উপস্থিত হলেন। এসেই আমাকে ধাক্কা মেরে তুলে দিয়ে উচ্ছ্বসিত হয়ে বললেন, জানো, আমার মামা না ফোন করেছিল। এত সকালে মামার ফোন? বুঝলাম আজকের রবিবারটা গেল। আমি চোখ বন্ধ করেই জিজ্ঞাসা করলাম, কেন এত সকালে ফোন, কোনো দরকার? কোয়েল, মানে আমার নববিবাহিত স্ত্রী, ততোধিক উচ্ছ্বসিত হয়ে বলল, আরে আমার মামাতো বোন তুলি আর সোহমের বিয়ে ঠিক হয়েছে, আর মাত্র 15 দিন বাকি। আমি আবার শুয়ে পড়ে বললাম, বাহ, সে তো খুব ভালো কথা। আমার হয়ে অভিনন্দন জানিয়ে দিও। আমি বরং আর একটু ঘুমিয়ে নিই। এবার কোয়েল চোখ বড় বড় করে বলল, শুয়ে পড়বে মানেটা কি? তাড়াতাড়ি ওঠো, ল্যাপটপ খোলো, টিকিট কাটতে হবে না? কলকাতা যেতে হবে তো। হাতে তো মাত্র আর 15 দিন আছে। তার মধ্যে আমাদের শপিং করতে হবে। মামা বলে দিয়েছে তোদেরকে বিয়েতে আসতেই হবে। মনে হলো ন্যাড়া মাথায় যেন একটা ঠক করে বেল পড়ল। আমি অবিশ্বাস্য চোখে কোয়েলের দিকে তাকিয়ে বললাম, কলকাতা মানে? এই তো সবে নিজের বিয়ে, আত্মীয় পরিজনদের বাড়ি ঘোরা, সব কাটিয়ে সবে অফিসে জয়েন করেছি। এখন তো ছুটি পাওয়াই মুশকিল। তুমি যদি অফিসে ছুটি নিতে পারো, তাহলে তুমি গিয়ে একাই ঘুরে এসো। তা কি করে হয় সোনা? আমাদের তো সবে বিয়ে হয়েছে। এখন আমি একা একা গেলে কি ভালো দেখাবে? তাছাড়া মামা, মামিমা, তুলি সকলে তোমাকে কত এক্সপেক্ট করছে। তেমন হলে না হয় আমরা বউভাতে থাকবো না, শুধু বিয়ে অ্যাটেন্ড করে চলে আসব। তুমি দেরি করো না প্লিজ। আমার রান্নাঘরে আজ অনেক কাজ। চিংড়ির একটা নতুন প্রিপারেশন ট্রাই করছি। কোয়েল একেবারে গদগদভাবে বলল কথাগুলো। বিয়ের পর থেকে এই হয়েছে জ্বালা। মামা, মামি, কাকা, কাকি, মাসি, পিসি, এখন সব ডাবল ডাবল। নিজের এবং বউয়ের। এ বাড়ি ও বাড়ি আত্মীয় স্বজন তাল মেলাতে মেলাতে নিজের প্রায় বেতাল হয়ে যাবার জোগাড়। এই তো কিছুদিন হলো বিয়ে হয়েছে আমাদের। কোয়েলের সঙ্গে পরিচয়টা সোশ্যাল মিডিয়াতে। কর্মসূত্রে আমরা দুজনেই দিল্লিতে থাকি। আমার বাবা মা অবশ্য কলকাতায় থাকেন। কোয়েলের বাবা মা কর্মসূত্রে চণ্ডীগড়ে থাকেন। কোয়েলের ছোটবেলা এবং পড়াশোনা সবটাই চণ্ডীগড়ে। তবে ওদের সব আত্মীয় পরিজনই কলকাতায় থাকেন। আমাদের বিয়ে নিয়ে দুই বাড়ির কোনো পক্ষই কোনো আপত্তি করেনি, কারণ আমরা দুইজনেই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে মধ্যবিত্ত বাঙালির বিয়ের বয়স প্রায় পার করেই ফেলেছি। তাই দুই বাড়ির লোকজন সানন্দে এই বিয়ের ব্যবস্থা করেছিল। বিয়ে হয়েছিল কলকাতায়। বিবাহ পরবর্তীতে কয়েকদিন কাটিয়ে তারপর হানিমুন সেরে কাজে যোগদান। নতুন করে দুজনের সংসার গোছানো, সবকিছু মিটিয়ে যখন আবার জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসছিল, তখনই আবার এই ছন্দপতন। অগত্যায় আরামের নিদ্রা ছেড়ে উঠে পড়তেই হলো। ব্রেকফাস্ট খেতে খেতে ল্যাপটপ খুলে বসলাম টিকিট কাটার জন্য। ঠিক এই মুহূর্তেই এলো মায়ের ফোন। মনে মনে একটু স্বস্তি পেলাম। বিয়ে অ্যাটেন্ড করতে কলকাতায় যাচ্ছি খবরটা তো মা বাবাকে দিতেই হতো। যাই হোক, বিয়ে বাড়ি যাওয়ার কথাটা শুনে মা কিছুক্ষণ চুপ হয়ে গেল। যদিও এই চুপ হয়ে যাওয়ার কারণটা সহজেই অনুমেয়। দিল্লিতে চাকরি করতে আসার পর থেকে অনেক কাছের আত্মীয় পরিজনের বিয়ে হয়েছে, কিন্তু কখনোই ছুটি নিয়ে বিয়ে অ্যাটেন্ড করতে যায়নি। মায়ের উত্তরের অপেক্ষায় আমার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি বেশ মোলায়েম সুরে বললাম, আসলে মা, বউভাতে থাকবো না হয়তো, শুধু বিয়েটাতেই থাকবো। এরপর মা গম্ভীর হয়ে বলল, তা বিয়ে বাড়িতে যখন আসছিস, তখন একবার কোয়েলকে নিয়ে তোর পিসির বাড়ি ঘুরে আয়। তোর পিসি অনেকবার বলছিল, অনেক বছর হয়ে গেল তুই যাসনি। আমি প্রায় আর্তনাদ করে বলে উঠলাম, পিসির বাড়ি মানে তো মালদা। ওরে বাবা, সে তো অনেক দূরের পথ, সময় সাপেক্ষ ব্যাপার। এবার মা বেশ গম্ভীর হয়েই বলল, দিল্লি থেকে কলকাতার যা দূরত্ব, তার থেকে বেশি নয় নিশ্চয়ই। তবে তুমি বড় হয়েছ, যা বুঝবে করবে। হয়তো তোমার পিসি মনে মনে ভাববে আমি তার আদরের ভাইপোকে যেতে দিই না বা যাওয়ার কথা বলি না।
ছোটবেলায় তো পিসির বাড়ি যাওয়ার জন্য রীতিমতো কান্নাকাটি করতিস, যেতেও ভালোবাসতিস খুব। পিসির বাড়ির সকলে, বিশেষ করে রাঙা ঠাকুমা, তোকে কি ভীষণ ভালোই না বাসতো। মারা যাওয়ার আগে তোকে কতবার দেখতে চেয়েছিল। দিল্লি থেকে কলকাতার বিমান যোগাযোগ আছে, কলকাতা থেকে মালদার নেই। মাকে এই ছোট্ট কথাটা বলার বৃথা চেষ্টা না করে দেখছি কি করা যায় বলে আপাতত ফোন কাটলাম। ফোন রাখার সাথে সাথেই শুরু হলো অন্য চিন্তা। কোয়েল মালদা যাওয়ার ব্যাপার নিয়ে কিভাবে রিয়্যাক্ট করবে। বিয়ে করছে একজন, বাস হলো আমার। প্রথমে ছুটি নেওয়া, এক গাদা টাকা খরচ, তারপর আবার এই নিয়ে মা বউ দুজনের মন রক্ষা। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি এসে মানিয়ে নিতে হয়, এই নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকে। কিন্তু বিয়ের পর একটা ছেলের যে মা এবং বউ এবং তার পরিবারকেও মানিয়ে নেওয়াটাও বেশ চাপের, সেটা নিয়ে কেউ কখনো ভাবে না। যাক, কপালের ঘামটা মুছে রান্নাঘরের দিকে গেলাম। কোয়েল সেখানে খুব মন দিয়ে চিংড়ি মাছগুলো ডিফেন্ড করছে। কোয়েল খেতে খুব ভালোবাসে, তাই সানডে ও নিজে রান্না করে, বাজার করে রাখে সময় করে। আমার রবিবারের কাজ জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার। মা ফোন করেছিল, বললাম আমরা কলকাতা যাচ্ছি বিয়ে অ্যাটেন্ড করতে। বেশ শান্ত স্বরে কথাগুলো বলে উত্তরের অপেক্ষায় রইলাম। কোয়েল হাতের কাজ না থামিয়ে বলল, ভালোই করেছো, আমার মামা তো নিমন্ত্রণ করতে যাবে তোমাদের বাড়ি, ওনারাও নিমন্ত্রিত হবেন। তোমাদের বাড়ি কথাটা একটু কানে লাগলো, তবুও ওটা তোমারও বাড়ি কোয়েল। কথাটা বলা থেকে বিরত থাকলাম। ঠিকই তো, বিয়ের কয়েক মাস পরেই সম্পূর্ণ নতুন একটা বাড়িকে নিজের বাড়ি বলে ভেবে নেওয়াটা কঠিন। বিয়ের পর আমরা দুজনে একটা নতুন 2 রুম ফ্ল্যাট ভাড়া নিয়েছি, নতুন ফার্নিচার কিনে ঘর সাজানো হয়েছে। খরচটা আমি একা করতে চাইলেও কোয়েল নিজেই কিছু কন্ট্রিবিউট করেছে, তাই এটা এখন আমাদের দুজনের বাড়ি। তবে মা বলল, আমরা যখন কলকাতায় যাচ্ছি তখন আমার পিসির বাড়ি মানে মালদাতে যেন তোমাকে নিয়ে ঘুরে আসি। আসলে ছোটবেলায় আমি পিসির বাড়িতে খুবই যেতাম, থাকতাম। বিশাল বড় বাড়ি, আমের বাগান, আমার বেশ ভালো লাগতো। এরপরে মাঝে ব্যস্ত থাকায় অনেক দিন যাওয়া হয়নি। ধীরে ধীরে আসল কথাগুলো বলে ফেললাম আমি। এবার হাতের মাছগুলো রেখে একেবারে তড়িৎ গতিতে পিছন ফিরল কোয়েল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তোমার পিসির কথা। বিয়ের সময় উনি বলেছিলেন মালদাতে ওনাদের আম বাগানের কথা। এখন তো গরমকাল, গাছ ভর্তি আম, কাল বৈশাখী। আমার অনেক দিনের স্বপ্নটা তাহলে পূরণ হয়েও যেতে পারে। ঠিক আছে, তুমি টিকিট কেটে ফেলো, আমরা মালদাও যাব। কোয়েলের গলায় এবারও সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমি অবাক দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম কোয়েলের দিকে। হ্যাঁ, এটা ঠিক যে কোয়েল খুব মিশুকে, সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলে। কিন্তু আমের বাগান, গাছ ভর্তি আম, কালবৈশাখী, তার সঙ্গে ওর মালদা গিয়ে কোন স্বপ্ন পূরণ হবে বুঝতে পারলাম না। আম খাবে নাকি বাগান দেখবে, তা চণ্ডীগড়ে থেকেও তো পিঞ্জর গার্ডেন, রোজ গার্ডেন সব দেখেছে। আমার সপ্রশ্ন চোখের দিকে তাকিয়ে কোয়েল বলল, জানো তো শুভ, আমার অনেক দিনের স্বপ্ন গাছে ভর্তি আম থাকবে, তারপর প্রচণ্ড ঝড় উঠবে, ঝড়েতে আমগুলো টুপটাপ করে পড়বে, আর আমি গাছের তলায় দৌড়ে দৌড়ে আম কুড়োবো। আমি তখন ছোট, যেন আমার এক মাসির মেয়ে একবার গল্প করেছিল। ওদের বাড়ি পশ্চিমবঙ্গের একটা গ্রামে, ওদের 51টি পরিবার। ঝড় হলেই নাকি ওরা সব তুতো ভাই বোন আম গাছের তলায় গিয়ে আম কুড়োনোর প্রতিযোগিতা করত। সেই ছোট থেকেই আমার খুব ইচ্ছে। আমি এতক্ষণ হাঁ করে কোয়েলের কথা শুনছিলাম। কথা শেষ হতে আমি মুখটা বন্ধ করে গভীর বিস্ময়ে ওর দিকে তাকালাম। আম কুড়ানোটা আবার কারো স্বপ্ন? কোয়েল পেশায় একজন অ্যানিমেটর। মনে মনে ভাবলাম, তাই জন্যই কি কোয়েল এত কল্পনার জগতে থাকে। টিকিট কাটার পর্ব শেষ করে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় আর লিকুইড সোপ দিয়ে মেশিন অন করলাম। মেশিন চলতে শুরু করলো, আর আমিও হঠাৎ করে ফিরে গেলাম আমার ছোটবেলায়। মায়ের কথায় ছোটবেলায় পিসির বাড়িতে কাটানো মুহূর্তগুলো এক এক করে মনের আয়নায় ধরা দিল। স্কুলে গরমের ছুটি শুরু হওয়ার সাথে সাথে আসতো চিঠি, বাবাকে লেখা পোস্টকার্ডে রাঙা ঠাকুমার চিঠি, আম খাওয়ার নিমন্ত্রণ রইল, সকলে মিলে বোনের বাড়িতে একবার ঘুরে যাও।
কলকাতার বাঁধাধরা জীবন ছেড়ে কটা দিন একেবারে মুক্তির আনন্দ। মনে হতো সব পেয়েছি, দেশে চলে এলাম। পিসুমণির বাড়িতে লোক বলতে ছিল পিসুমণি, পিসুমশাই, তার 2 মেয়ে ঝিমলি এবং রিমলি, আর রাঙা ঠাকুমা, আর কয়েকজন কাজের লোক। রাঙা ঠাকুমা হলেন পিসেমশাইয়ের পিসিমা। অল্প বয়সে স্বামী হারিয়ে চলে এসেছিলেন বাপের বাড়িতে। পিসুমণির শ্বশুর বাড়িতে তিনি ছিলেন সর্বময় কর্ত্রী। রাঙা ঠাকুমার হাতের রান্না ছিল অসাধারণ। সবচেয়ে দারুণ ছিল আমের যে কোনো প্রিপারেশন। আমের মিষ্টি বা টক আচার, আমসত্ত্ব, আমের জেলি সব নিজের হাতে বানিয়ে রাখতেন। এছাড়াও ছিল আম পোড়ার শরবত, কাঁচা আম থেতো করে নুন লঙ্কা দিয়ে দুপুরবেলা মেখে দিত আমাদের। রাত্রিবেলায় আমি আর ঝিমলি রিমলি ঠাকুমার কাছে শুতাম। গল্প শোনাতো ঠাকুমা আমাদের। কি ভালো যে লাগতো ঠাকুমার কাছে গল্প শুনতে। আমার জন্মের আগেই আমার দাদু ঠাকুমা মারা গিয়েছিল, তাই আমার ঠাকুমার জায়গাটা অনেকটাই পূর্ণ করেছিল এই রাঙা ঠাকুমা। আমি যখন সকলের সঙ্গে খেতে বসতাম, রাঙা ঠাকুমা আমার পাশে এসে বসতো। বিশেষ করে আমাকে সব সময় জিজ্ঞাসা করতো, দাদু ভাই, রান্না ভালো হয়েছে তো? খেতে অসুবিধা হচ্ছে না তো? আমি বলতাম, সব ঠিক আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন রাঙা ঠাকুমা? রাঙা ঠাকুমা বলতো, দাদু ভাই, তোমরা হলে গিয়ে বড় কুটুম, বউয়ের বাপের বাড়ির লোক। তোমাদের ঠিক মতন দেখাশোনা না করলে তোমার বাবা ভাববে কোন বাড়িতে বোনের বিয়ে দিয়েছি, আমাদের মান থাকবে না। ছোটবেলায় অত কথা না বুঝলেও এই বিশেষ আপ্যায়ন পেতে বেশ লাগতো। বছরে 2বার তো যাওয়া হতোই পিসুমণির বাড়ি। গরমের ছুটি আর ভাইফোঁটা। আর সারা বছর ধরে খেতাম রাঙা ঠাকুমার বানানো আচার। এরপর আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়তে থাকলো। ছোটবেলা থেকেই আমার ভালো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল। সেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেলাম। তারপর কলেজ, তারপর চাকরি নিয়ে দিল্লিতে। আসা যাওয়া আস্তে আস্তে কমতে কমতে একেবারে বন্ধই হয়ে গেল। বাবা মা যেত অবশ্যই, কিন্তু আমার যাওয়া হতো না। তারপর একদিন খবর পেয়েছিলাম রাঙা ঠাকুমা মারা গেছেন। আজ বসে বসে এসব চিন্তা করতে বেশ অবাকই লাগছিল। ছোটবেলায় যে মানুষগুলো মনের অনেকখানি জুড়ে থাকতো, বড় হয়ে কাজের ব্যস্ততায় তারা মনের গহীনে হারিয়ে গেল। শেষের দিকে তো ল্যান্ডলাইনও এসে গিয়েছিল পিসুমণির বাড়ি। চাইলে একটা ফোনও করতে পারতাম, বা রাঙা ঠাকুমার মতো একটা পোস্ট কার্ডে কেমন আছো ঠাকুমা বলেও পোস্ট করতে পারতাম। কিন্তু কিছুই করা হয়নি। আসলে বড় হওয়ার সাথে সাথে আমাদের ভালো লাগাগুলো, চাওয়া পাওয়াগুলো বদলে যায়। আর এরই মাঝে এক একটা সম্পর্ক এমনভাবেই থেকে যায়, যারা কোনো কিছুর প্রত্যাশা না করেই আমাদের দিয়ে যায় অনেক কিছু। ওয়াশিং মেশিনের আওয়াজ জানান দিল তার কাজ শেষ হয়েছে। আমিও ছোটবেলা থেকে বর্তমানে ফিরে এলাম। লাঞ্চ খেতে খেতে মনে হচ্ছিল দিনের শুরুটা যতটা বিরক্তিকর ছিল, এখন অতটা খারাপ লাগছে না। জানি পিসুমণির বাড়ি গেলেও আর রাঙা ঠাকুমার সাথে দেখা হবে না, কিন্তু তবুও বিয়ে করে কোয়েলকে নিয়ে তার বাড়ি যাচ্ছি তো, মনে মনে এটুকু ভেবেই স্বস্তি পেলাম। যথাসময়ে আমরা কলকাতা পৌঁছালাম। বিয়ে বাড়ি কাটলো বেশ আনন্দ করে। জামাই আদরও খুব এনজয় করলাম। এরপর গেলাম মালদা। পিসিমণি ঝিমলি পিসেমশাই তো আনন্দে আত্মহারা আমাদের পেয়ে। রিমলির বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতে আছে। পিসিমণিদের বাড়িটা অনেক বড়, পুরনো। সামনে খোলা বারান্দা, বাড়ির সংলগ্ন বাগান, সেখানে আমের গাছ, কিছু ফুলের গাছ। পিসিমণির বাড়ি, বাগান সব কিছু দেখে কোয়েল ভীষণ খুশি। ঝিমলির সঙ্গে হৈ হৈ করে পুরো বাড়ি ঘুরে দেখলো, প্রচুর ছবি তুললো, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলো। সারাদিন এত কিছুর পর রাত্রে শোয়া মাত্রই আমি একেবারে গভীর ঘুমের দেশে বাড়ি লাগালাম। আমরা শুয়েছিলাম উপরের ঘরে। কিছুক্ষণ পর নিচে থেকে ঝিমলির দাদা দাদা চিৎকারে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম কোয়েল নেই। বাইরে ঝড় বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, বজ্রপাতের আওয়াজ পেলাম। তাড়াতাড়ি সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম। দেখলাম নিচের তলায় পিসুমণির ঘরের বিছানায় কোয়েল শুয়ে আছে, আর তাকে ঘিরে পিসুমণি, পিসেমশাই আর ঝিমলি। পিসুমণি কোয়েলের মুখের সামনে জল ছিটিয়ে যাচ্ছে। সকলের মুখে উদ্বেগের ছাপ। আমি বললাম, কি হয়েছে?
কোয়েল এখানে কেন? সেটা শুনে ঝিমলি বলল, সেটা তো বৌদি বলবে। আমরা তো বৌদির চিৎকার শুনে দরজা খুলে এসে দেখি বৌদি বারান্দার দেওয়ালে মাথা ঠেকিয়ে এক প্রকার সেন্সলেস অবস্থায় আছে। তুই ওপরে ছিলি, তাই বৌদির আওয়াজ বোধহয় শুনতে পাসনি। আমরা তিনজনে মিলে বৌদিকে ধরাধরি করে ঘরে নিয়ে এলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই কোয়েল চোখ খুলে উঠে বসল। আমরা সকলে সমস্বরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? তুমি নিচে কেন? কোয়েল বলল, আমরা শুয়ে পড়ার কিছুক্ষণ পরই হঠাৎ ঝড় উঠল। আমি আম পড়ার আওয়াজ পেলাম। ঝড়ে আম কুড়ানোর ইচ্ছে আমার বহুদিনের, কিন্তু এত রাতে নিচে বাগানে আম কুড়োতে যাব জানলে শুভ কিছুতেই আমাকে আসতে দিত না। তাই আমি শুভকে না ডেকে একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসি। খোলা বারান্দা পেরিয়ে বাগানে চলে যাই। দু একটা আম কুড়োতে শুরু করেছি, তখনই বৃষ্টি নামলো, বিদ্যুৎ চমকানো শুরু হলো। কিন্তু তাও আমি বাগানেই ছিলাম। হঠাৎ দেখলাম আমার সামনে একজন সাদা ধান পরা রোগা লম্বা বয়স্ক ভদ্রমহিলা আমার আগে আগে গিয়ে আম কুড়িয়ে নিচ্ছেন। কিন্তু আমি যখন প্রথম নেমে এসেছিলাম বাগানে, তখন তো এই মহিলাকে দেখিনি। বাইরের দরজাও বন্ধ, তাহলে ভদ্রমহিলা কোথা থেকে এলেন? আমি চিৎকার করে কয়েকবার জিজ্ঞাসা করলাম, আপনি কে? কি করে এলেন এখানে? সকাল থেকে তো আপনাকে এই বাড়িতে দেখিনি। কিন্তু এর উত্তর পেলাম না। আর এই ভদ্রমহিলা এত দৌড়ে দৌড়ে আম কুড়োচ্ছিলেন যে আমি আর একটা আমও পাচ্ছিলাম না। আমারও জেদ চেপে গেল। আমিও প্রাণপণ চেষ্টা করে ভদ্রমহিলার কাছে গিয়ে ওনার মুখোমুখি হবার চেষ্টা করছিলাম। কিন্তু কাছাকাছি যেতেই কে যেন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি একেবারে বারান্দার মধ্যে চলে এলাম। আর তার সঙ্গে সঙ্গেই কাছেই কোথাও একটা বজ্রপাতের আওয়াজ পেলাম। বজ্রপাতের আওয়াজ এত তীব্র ছিল যে সেই আওয়াজে আমি প্রায় চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলতেই দেখলাম ভদ্রমহিলা আর নেই, কেমন যেন হাওয়ার সাথে মিলিয়ে গেলেন। ভয় পেয়েই চিৎকার করেছিলাম। তারপর আমার কিছু মনে নেই। ঝিমলি এবার বলল, বৌদি, এত রাত্রে তুমি ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়োতে নামলে, তোমার ভয় করলো না? কোয়েল বলল, ভয় পাওয়ার কিছু নেই ঝিমলি। এর থেকেও অনেক বেশি রাত্রে আমি একা ড্রাইভ করে ফিরেছি। একা একা বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গেছি। অনেক সময় সম্পূর্ণ একাও গেছি। তাই ভয় পাওয়ার মতো কিছু ছিল না। তবে আকাশের অবস্থা ক্রমশ বিপজ্জনক হচ্ছিল। পিসিমণি বলে উঠল, হ্যাঁ, বজ্রপাতে মৃত্যু তো এখানে প্রায়ই হয়। গত বছরই তো মাঠ থেকে ফেরার পথে আমাদেরই গ্রামের একজন বজ্রপাতে মারা গিয়েছিল। এতটা ঝুঁকি নেওয়া তোমার উচিত হয়নি কোয়েল। যদি তোমার কোনো বিপদ হতো। তা ঠিক পিসিমণি, কিন্তু ওই সাদা ধান পরা বিধবা রোগা লম্বা ভদ্রমহিলা কে ছিলেন? আমি তো স্পষ্ট দেখলাম। এ বাড়িতে এরকম কেউ আছেন? প্রশ্নটা করেই কোয়েল সকলের মুখের দিকে তাকালো। এবার আমি বলে উঠলাম, এমন কেউ আছেন নয় কোয়েল, ছিলেন। রাঙা ঠাকুমা। রাঙা ঠাকুমার কথাগুলো মনে পড়ল। তোমরা আমাদের বড় কুটুম দাদু ভাই। তোমাদের দেখাশোনা না করতে পারলে যে আমাদের নিন্দে হবে, মান থাকবে না। ঝড় বৃষ্টির রাতে এভাবে বাগানে আম কুড়োনোটা একেবারেই নিরাপদ ছিল না কোয়েলের জন্য। আমরা সকলে ঘুমিয়েছিলাম। বিপদের সম্ভাবনা দেখে রাঙা ঠাকুমা নিজেই কোয়েলকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছেন। মৃত্যুর পরেও কর্তব্য।